মানুষ সেটা জানতে চায়, বাংলাদেশের জনগণ সেটা জানতে চায়। সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। কারণ দুর্নীতি প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে, নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি, এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভাটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার, বিজয়ী দলের যে মন্ত্রিসভা আছে সেটা সম্পূর্ণরূপে পরিমাণ ফ্রেশ থাকবে। 2001 থেকে 2006 দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। এই ধরনের লোকদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে স্থান দেওয়া রয়েছে। ফলে এটা আমাদের আসলে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, পরিবর্তন বা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে এই মন্ত্রিসভা যাচ্ছে না, এবং এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও আমরা মনে করছি না। বরং এটা দুর্নীতিগ্রস্ত আমাদের যে মাফিয়া সিন্ডিকেট ভিত্তিক আমাদের যেই অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি, সেটারই ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারপরে এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আপনারা অলরেডি সেটা জেনেছেন। আমি বলেছি যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো, ডক্টর খলিলুর রহমান, এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক ব্যক্তিকে বিদেশ থেকে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল। আমরাও আহ্বান জানিয়েছিলাম দেশের স্বার্থে, দেশের কাজের জন্য তাদের এক্সপার্টাইজকে আমরা ব্যবহার করতে চেয়েছি যাতে দেশ এবং সরকার উপকৃত হয়। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। এখন সেই এক্সপার্টাইজকে যদি ব্যবহার করতে হয় পরবর্তী সময়েও, সেটা সমস্যাজনক নয়, কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে হতে হবে। কারণ কোনো ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে। কোনো ধরনের সমঝোতা ছাড়াই, আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেরকম একজনকে যদি বিএনপি সরকারের, এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে জনমনে এই প্রশ্ন আসবে, আমাদের মনে প্রশ্ন এসেছে। আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন, এই মন্ত্রিসভা করবেন, এবং যার পদত্যাগ বিএনপির একসময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম। ফলে কি এমন ঘটে গেল যে যাকে অন্তর্বর্তী সরকারে বিএনপি দেখতে চায়নি, তাকে নিজ মন্ত্রিসভায় বিএনপি নিয়ে এসেছে, সেই রহস্যটা বাংলাদেশের জনগণ জানতে চায়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং আমরা দেখতে পাচ্ছি গত 2-1 দিন ধরেই, যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে, এমনভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন, এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। ফলে এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মিডিয়া সেটা প্রচার করতে পারে না, প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না। এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা